পরিসংখ্যানতে আমরা এক নাম্বারও মিস করতে চাই না। সঠিক নিয়মে আমরা সবগুলো শিখতে চাই এবং ক্লাসটা কিন্তু 1 ঘন্টার বেশি হবে না। এর মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে, বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করা হয়ে যাবে, টেস্ট পেপারের কোশ্চেনগুলো বিশ্লেষণ করা হয়ে যাবে, নাথিং এলস। এক্সাম হলে তুমি ডমিনেট করবে ইনশাল্লাহ। তো চলো মূল ক্লাসটি স্টার্ট করি। আগেই বলেছি পরিসংখ্যান আমরা 1 নাম্বার মিস করতে চাই না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট হবে কোন প্রশ্নগুলো আমরা সিলেক্ট করব। মাত্র 5টা প্রশ্ন, তুমি দেখতেই পাচ্ছ। সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এই 6টা প্র্যাকটিস করব। সংক্ষিপ্ত প্রশ্নে 1 নাম্বারে দেওয়া হয়েছে কোন শ্রেণীর সর্বোচ্চ মান যদি হয় 95, পরিসর যদি 64 হয় তাহলে সর্বনিম্ন মান কত। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 50টা নিয়ে একটা ক্লাস দিয়েছি, সেই ক্লাস আমি এই অঙ্কটা করিয়ে দিয়েছি। যারা ক্লাসটি এখনো দেখোনি অবশ্যই দেখে নিবে, কারণ 50টা সংক্ষিপ্ত প্রশ্ন মানে এসকিউ আমি ক্লাস নিয়েছি তোমাদের জন্য। তাহলে পরীক্ষায় কিন্তু সর্বনিম্ন মানটা দিবে, সর্বোচ্চ মানটা আবার চাইতে পারে, সমস্যা নাই তো। সেম নিয়মিত আমরা করব, তাই নয় কি? আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা, এই উপাত্তগুলো থেকে মধ্যক নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মধ্যক নির্ণয় করো। সৃজনশীল কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এই কোশ্চেনটা এই বছর দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কোন একটা বোর্ডে অবশ্যই আসবে। এরপর আছে কি কেন্দ্রীয় প্রবণতা। সৃজনশীল প্রশ্ন কয়ের জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এরপরে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক, প্রত্যেকটার উত্তর আমি লিখে দিয়েছি। প্রচলিত অর্থ সহ প্রচলক নির্ণয়ের সূত্র এবং লাস্ট আর একটা কোশ্চেন 10 থেকে 37 পর্যন্ত। এখানে 1 থেকে 30 পর্যন্ত হতে পারে, 50 থেকে 100 পর্যন্ত হতে পারে, যেটাই হোক না কেন মৌলিক সংখ্যাগুলোর মধ্যক বা গড় নির্ণয় করো। এই 6টি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এসকিউ এর জন্য। পাশাপাশি আমরা সৃজনশীল কয়ের জন্য এই কোশ্চেনগুলো শিখতে পারি। যেমন 1 নাম্বার কোশ্চেনটা সংক্ষিপ্ত প্রশ্ন পরিবর্তে এমসিকিউতে আসতে পারে, সৃজনশীল কতেও আসতে পারে, সমস্যা নাই তো, আমরা পারবো না? ওকে, তাহলে এই 6টা প্রশ্ন এখন তো আমরা প্র্যাকটিস করতে চাই। আমি আমার যে এসকিউ ক্লাসটি আছে মানে সংক্ষিপ্ত প্রশ্নে 50টা উত্তর করে দিয়েছি ব্যাখ্যা সহ, সেখানে আমি করে দিয়েছি, তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নিবা। আচ্ছা, আমরা এবার আসি হচ্ছে পরের যে ধাপটা, সেটা হচ্ছে সৃজনশীল কয়ের জন্য আরো কিছু প্রশ্ন আছে। সৃজনশীল কয়ের জন্য আরো কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা মূল ক্লাসের মধ্যেই শেষ করে দেব, আলাদা করে শেখার প্রয়োজন নাই। প্রথম প্রশ্ন, প্রচুরক শ্রেণীর মধ্যমান। মধ্যমানের পরিবর্তে এখানে মধ্যবিন্দু চাইতে পারে, একই তো কথা। এরপরে মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণী আমরা নির্ণয় করব, সেখান থেকে মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করব। এরপরে মধ্যক প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী মানে আগেরটা, পরবর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আমি যদি মধ্যক শ্রেণীর পারি তাহলে আগেরটার পারবো না কেন, পরেরটা কেন পারবো না, ঠিক কিনা? এরপর আসে কি প্রচুরক শ্রেণী থেকে F1 এবং F2 নির্ণয় করো। এখানে স্মল হবে। মধ্যক শ্রেণীর উচ্চ সীমা মানে উচ্চ মান এবং নিম্ন সীমা বা নিম্ন মান নির্ণয় করার কথা বলা হয়েছে। মধ্যক শ্রেণীর আগের শ্রেণী বা পরবর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা বের করার কথা বলা হয়েছে। শেষে ক্রমযোজিত গণসংখ্যা সারণী সৃজনশীল কয়ের জন্য আসতে পারে। আমরা মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে এটা করে থাকি। তাহলে এই প্রশ্নগুলো আমার সৃজনশীল কয়ের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই লাগবে, রাইট? এখন আমাদের মূল যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে আমরা একটা মানে ফোকাস করতে চাই। সারণী থেকে নির্ণয় করতে আমাদের কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক আর হচ্ছে প্রচুরক, এই 3টা হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা প্রধান অঙ্ক। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গড় কত প্রকার, পরিসংখ্যান কাকে বলে, মাধ্যমিক উপাত্ত, প্রাথমিক উপাত্ত, বা এগুলা জানার প্রয়োজন নাই। এখন তুমি এক্সাম হলে যাচ্ছ, এইগুলো তোমার কেউ জিজ্ঞাসাও করবে না। আমি এক্সাম হলে ডোমিনেট করতে চাই, আমি সেম কোশ্চেনগুলো চাই যে কোশ্চেনগুলো আমি পরীক্ষার খাতায় লিখবো, রাইট? প্রচুরক খুব একটা বেশি আসে না সৃজনশীল আকারে, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে, সৃজনশীল কত দিতে পারে। কিন্তু 4 নাম্বারের জন্য সৃজনশীল খ এবং গতে সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। এই জন্য গড় একটা প্রশ্নের মধ্যে থাকবেই, আর একটা প্রশ্নের মধ্যে মধ্যক থাকবে। দুটি প্রশ্ন আসবে না, একটার মধ্যে গড় থাকবে খ নাম্বারে, আর একটাই থাকবে হচ্ছে মধ্যক, একবার ফিক্সড। মোটামুটি মোটামুটি না, 99.99% হচ্ছে এই একটা সৃজনশীলের মধ্যে খ আর একটা সৃজনশীলের মধ্যে খ, মোটামুটি ফিক্সড, রাইট? এবার আসে হচ্ছে কি 2 নাম্বার স্টেপ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা এবং আয়ত লেখ। আয়ত লেখটা একেবারে ব্যাকডেটেড, পরীক্ষায় খুবই কম আসে, একেবারে রেয়ার, স্ক্যার্সলি, একেবারে রেয়ার, আসে না বললেই চলে। অতএব আয়ত লেখটা আমরা স্কিপও করতে পারি, প্রবলেম নাই। ক্লাস 6-এ, 7-এ, 8-এ, 9-এ, 10-এ আমরা আয়ত লেখ হয়তো কতবার শিখেছি, সমস্যা নেই, আমি আরেকবার হয়তো আমরা শিখাই দিব, প্রবলেম নাই। বাট উপরে যে দুটো, এই দুটাই হচ্ছে ফিক্সড, এটার সাথে এটা, এটার সাথে এটা আসবে। তাহলে মূল অঙ্কে আসি।
টাইপ 1 আমরা কি বললাম, গড় মধ্য প্রচুরক। টাইপ 2তে আমরা বললাম অজীব রেখা, গণসংখ্যা বহুপদ, আর আছে আয়ত রেখ। ঠিক আমাদের অঙ্কের ক্ষেত্রে দুই টাইপের আছে, একটা হচ্ছে উপাত্ত দেয়া থাকে, এইরকম উপাত্তগুলো দেয়া থাকবে, সেখান থেকে আমাকে গণসংখ্যা সারণী আগে তৈরি করে দেন যাবতীয় অঙ্কগুলো করতে হবে। আর একটা হচ্ছে গণসংখ্যা সারণী দেয়া থাকে, যেখান থেকে আমরা করতে অভ্যস্ত, সবচেয়ে বেশি ওইটা আমরা করতে পছন্দ করি, সেইটা করতে হবে, রাইট। কিন্তু এই অঙ্কের মধ্যে গণসংখ্যা সারণী দেয়া নাই, আমাকে তৈরি করতে হবে, এইটা অনেকে করতে চায় না, অনেকের কাছে বিরক্ত মনে হয়। কিন্তু আজকে আমি সহজ পদ্ধতি তোমাদের দেখাবো, আশা করি এরপর থেকে ভুল হবে না, তোমরা করতে চাবে। ওকে, তাহলে এখানে আমার যতগুলো উপাত্ত আছে, এই উপাত্তগুলো থেকে যদি আমি গণসংখ্যা সারণী তৈরি করতে চাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে পরিসর বের করতে হবে। পরিসরের সূত্রটা কি, সর্বোচ্চ উপাত্ত থেকে সর্বনিম্ন উপাত্ত আমরা বিয়োগ করে এক যোগ করে দেব। তাহলে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে কি 1। তাহলে এই উপাত্তগুলো থেকে আমি সবার আগে বের করবো এখানে সবচেয়ে বড় মান কোনটা। সবচেয়ে বড় মান আছে কত, 99, এবং সবচেয়ে ছোট মান কত, 51। তাহলে 99 থেকে 51 মাইনাস করে প্লাস 1 করলাম, আমার আসলে কত, 49। এবার আসা হচ্ছে শ্রেণী ব্যবধান। প্রশ্নে শ্রেণী ব্যবধান দেয়া থাকবে, শ্রেণী ব্যবধান 5 ধরে, 6 ধরে, 8 ধরে, 10 ধরে এটা উল্লেখ থাকে। যদি না থাকে সেই ক্ষেত্রে সংখ্যা যদি অনেকগুলো হয় আমি শ্রেণী ব্যবধান 10 ধরবো, আর সংখ্যা যদি কম হয় সেক্ষেত্রে 5 ধরতে পারি। 5 এবং 10-এর মধ্যে আমরা সবসময় ধরে থাকি, বাট আমি আবারও বলতেছি অনেকগুলো সংখ্যা আছে, সেই ক্ষেত্রে 10 ধরলে দ্রুত করা পসিবল। আর যদি সংখ্যা কম থাকে 30টা, 25টা, 26টা, সেই ক্ষেত্রে 5 ধরতে পারি ব্যবধান, রাইট। তাহলে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা বের করতে হবে। গণসংখ্যা সারণীতে কয়টা ঘর হবে সেটা বের করার জন্য আমাকে শ্রেণী সংখ্যাটা আগে বের করতে হবে। 10 ধরেছি, এখন শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যাটা হবে, এই যে পরিসর, পরিসর 49 মাইনাস হচ্ছে ব্যবধান 10, আসলে কত, 4.9। কিন্তু শ্রেণীর সংখ্যা কখনোই দশমিকে রাখা যাবে না, এটাকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে। তার মানে আমরা পূর্ণ সংখ্যায় লিখবো, পরের সংখ্যাটা 5, 5টা, উপরের নাম, নিচে মোট, তাহলে আরো দুটো ঘর এক্সট্রা হবে, মোট 7টা ঘর হবে। এখানে বেসিক হচ্ছে 5টা ঘর, এই সংখ্যার ঘর, উপরের নাম আর নিচে মোট, তাহলে আরো দুটো ঘর এক্সট্রা বাড়বে, তার মানে 7টা আমরা ঘর করব। শুরুতে আমরা জানলাম দশমিকে রাখবো না, 4.1 হলেও 5 লিখবো, 4.2 হলেও 5 লিখবো, 4.3 হলেও 5 লিখবো, অর্থাৎ দশমিক রাখা যাবে না। ইভেন 4.01 তারপরে 5 লিখবো, মানে পূর্ণ সংখ্যায় লিখতে হবে, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের মতো দশমিকে রাখা যাবে না। আচ্ছা, এখন আমরা শ্রেণী সংখ্যা আমাদের 5, তাহলে মোট ঘর হবে 7টা, উপরে নাম আর নিচে হচ্ছে মোটের ঘর, সেই ঘরটা আমরা তৈরি করে ফেলবো। এবং এটা করতে অনেকে কি করে, বিরক্ত ফিল করে, কিন্তু আজকে আমি সহজ পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। ওকে, নেক্সট আসি, আমরা 5টা ঘর নিয়েছি, আমি এখানে 51 দিয়ে স্টার্ট করেছি, যেহেতু 51 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা আমি সেটা দিয়ে শুরু করব। তাহলে 51 থেকে 60 আমি কি করতে পারতাম, 50 থেকে 50 থেকে 59 এটাও লিখতে পারতাম, সমস্যা নাই, লেখা যাবে। তাহলে 51 থেকে 60, এখানে যেসব শিক্ষার্থী ভুল করে 51 থেকে 60 কতগুলো আছে সেটা খুঁজে বের করা যাবে না, এটা করলে অনেক সময় বেশি লাগবে এবং তুমি এটা বোরিং ফিল করবে, আমরা এটা করবোই না। এরপরে 61, 71, 81, 91, আমরা এখন সেই সহজ পদ্ধতিটা দেখব। প্রথমটা হচ্ছে 51, আমরা একটা একটা করে করবো এখান থেকে। 75 এর ঘরটা হচ্ছে এইটা, একটা দাগ দিলাম। এরপর আছে 65 আছে এখানে, তাহলে একটা দাগ দিলাম। এবার আছে কত, 80 কোথায় আছে, এইখানে আছে, আর একটা দাগ দিলাম। এবার আছে কত, 55, এটা আমাদের প্রথম ঘরে, একটা দাগ দিলাম। এবার আছে কি 60, তাহলে 60 কোথায় আছে, এইখানে আছে, একটা দাগ দিলাম। এবার আছে কি 80 আছে এখানে, একটা দাগ দিলাম। এবারে 51, তাহলে 51। এরপর আছে 75 আমাদের এইখানে আছে, 4টা হয়ে গেল। এরপরে 64 আছে আমাদের এইখানে, ওকে। এরপর আছে কি 70 আমাদের আছে এইখানে। এরপর আমাদের আছে 80 আছে আমাদের এইখানে, 4টা হয়ে গেছে, 5টা। এরপর 75 আমাদের হচ্ছে এটার মধ্যেই। এবার আমাদের আছে কত, 55, এটা হচ্ছে প্রথমটার মধ্যে, দাগ দিলাম।
এরপর আমাদের আছে কত 80, 80 আমাদের কোথায় এটার মধ্যে। এরপর আমাদের আছে কত 70, 70 কোথায় আমাদের 70 হচ্ছে এইখানে, ওইদিকে সব শেষ। 75, 75 আমাদের আছে হচ্ছে এটার মধ্যে। এবার 67, 67 আছে এটার মধ্যে, 5টা হয়ে গেছে। 80, 80 হচ্ছে এইখানে। 90, 90 হচ্ছে আমাদের এইখানে। 72, 72 হচ্ছে আমাদের এইখানে, 5টা হয়ে গেছে। এবার আছে কত 93, 93 আমাদের আছে হচ্ছে এটার মধ্যে। এবার আছে কত 85, 85 আমাদের এইখানে। এরপর কত 69, 69 আমাদের হচ্ছে এইখানে। 74, 74 হচ্ছে আমাদের এইখানে। 80, 80 আমাদের এখানে আসবে। তারপর হচ্ছে কত 78, 78 এটার মধ্যে আসবে। এবার আসে কত 64, 64 আমাদের আসবে হচ্ছে 64 এটার মধ্যে। এবার আবার 80, 80 চলে আসলাম। এরপরে 85, 85 আমাদের কোথায় 85 এইখানে। এরপরে 99, এটা হচ্ছে কি 2। আমাদের ইতিমধ্যে সবগুলো লেখা শেষ, সবগুলো লেখা শেষ। ভুল হতেই পারে কিন্তু নিয়মটা একটু মনে রাখো। এবার আমি কি কাউন্ট করব, এখানে 4টা দিলাম 4, এখানে 5, 6, 7টা 7 দিলাম, এখানে 7। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি কত 10, 14টা, এখানে 14টা। এখানে দেখতে পাচ্ছি কত 3, শেষে কত 2। তাহলে আমরা এখন যদি সম্পূর্ণ কাউন্ট করি, দেখো 7 এবং 3 গুলা 10, এবং এখানে হচ্ছে দেখতে পাচ্ছি 18, আবার এখানে হচ্ছে কত 2। তার মানে আমাদের 30 হয়ে গেছে, 30 হয়ে গেছে, একবার পারফেক্ট, পারফেক্ট 30 হয়ে গেল। আমাদের গণসংখ্যা সারণী কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এখন গণসংখ্যা সারণী যেহেতু তৈরি করে ফেলেছি, আমি এখান থেকে সবগুলো দ্রুত বের করতে পারবো, পারবো না? আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমাদের প্রধান অঙ্ক, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। দুটো অঙ্কের মধ্যে একটার মধ্যে আসবে, ইভেন দুটোর মধ্যেও থাকতে পারে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমাদের মূল বইয়ে শুধু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার কথাই বলা হয়েছে, এবং এক্সামে এটাই কিন্তু আসে, অন্য কোনো পদ্ধতি নাই। শিখিয়ে লাভ নাই, পরীক্ষা আসবে না, তাহলে এটার উপরে ফোকাস রাখবো। এখন এই গণসংখ্যা সারণী থেকে আমি যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাই, তাহলে উপরে আমি একটা টাইটেল লিখব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী, অথবা শুধু লিখব গড় নির্ণয়, আর কিছু লিখতে হবে না। এখন আমার তো গণসংখ্যা সারণী আছে, না থাকলে ওইভাবে তৈরি করে নিতে হবে এক্সামে, রাইট? এখন যেহেতু দেয়া আছে শ্রেণী ব্যাপ্তি, আমি লিখলাম শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা 3 নম্বর ঘরে লিখলাম গণসংখ্যা। আমাকে নতুন করে 3টি ঘর, 3টি কলাম তৈরি করতে হচ্ছে। দেখো শ্রেণী ব্যাপ্তির মাঝখানে আছে কি মধ্যমান। মধ্যমান কিভাবে তৈরি করি? মধ্যমানটা হচ্ছে এই 21 যোগ হচ্ছে 30 ভাগ হচ্ছে 2। 21 যোগ 30 ভাগ 2 দিলে কত 25.5। আবার 31 যোগ হচ্ছে কত 40, 2 দিয়ে ভাগ করলে কত আসবে 45.5। দুটো যোগ করব, 2 দিয়ে ভাগ দিব, দুটো যোগ করব, 2 দিয়ে ভাগ দিব, তাহলে মধ্যমান বা মধ্যবিন্দু, যাকে আমরা বলতেছি xi, যাকে আমরা বলি xi, তার মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিব। এরপরে গণসংখ্যা যা আছে তাই, কিন্তু গণসংখ্যার নতুন একটা নাম ফ্রিকোয়েন্সি, মানে f, দেখো fi দিয়েছি আমরা। এরপরে নতুন আরেকটা কলাম দেখতে পাচ্ছি ধাপ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তাহলে দেখতে পাচ্ছি ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতি কিভাবে বের করব? ধাপ বিচ্যুতি বের করার জন্য আমাকে xi লাগবে, তার মানে এই সবগুলা মাইনাস হচ্ছে a। তাহলে এ আমরা কোনটা ধরবো? এ হচ্ছে অনুমিত গড়, অ্যাজাম্পশন। এ ধরার ক্ষেত্রে দুটো নিয়ম কিন্তু আছে, একটা হচ্ছে 1, 2, 3, 4, 5টা, এখানে তো 5টা ঘর, তাহলে মাঝখানে কি 15, তাহলে 15-এর সাথে এখানে দেখতে পাচ্ছি মধ্যমান হচ্ছে এইটা, তাহলে এটাকে আমরা এ ধরবো। মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা এ ধরবো। এটা হচ্ছে প্রথম নিয়ম। আর সেকেন্ড নিয়মটা হচ্ছে কোনো কারণে মাঝখানে 2টা হলো, অর্থাৎ এখানে যদি আর একটা ঘর থাকতো, সেক্ষেত্রে 15 এবং 18-র মধ্যে 18 যেহেতু বড়, তার তখন এইটা হয়তো এ। কখন? যখন ঘর সংখ্যা সেম থাকবে, জোড় থাকবে। যখন জোড় থাকবে, দেখো 1, 2, 3, 4, 5, 5 বিজোড়, 1, 2, 3, 4, 5, আর একটা 6টা হলো, তখন কি হবে? তখন এটার মধ্যে গণসংখ্যা যেটা বেশি থাকবে তার পাশের মধ্যমানটা হবে তখন এ। তাহলে এ নিয়ে তার কোনো কনফিউশন নাই, রাইট? এবার আসে কি xi মাইনাস এ। আমি যেটা এ ধরেছি, আমি এ ধরেছি হচ্ছে কত 45.5, তাহলে এটার আমি দিব কি 0।
45.5কে আমি এ ধরেছি, তাহলে এ বরাবর ডিরেক্ট 0। যদি আমি উপরে যাই তাহলে -1, -2, -3, -4, -5 চলে যাবে। নিচের দিকে আসি 1 2 3 4 5 6 7 8, সহজেই করব, দেখবই না কি হলো না হলো। যেহেতু আমি এ ধরেছি এটা 0, উপর দিকে চলে যাও -1 -2 -3 -4, নিচের দিকে আসো 1 2 3 4 5 6 7 প্লাস, তার মানে 0-র উপর দিয়ে গেলে -1 -2 -3 হবে, নিচের দিকে প্লাস আসবে 1 2 3 4। কেন এরকম আসে? এর কারণ হচ্ছে xi এর মান হচ্ছে কত 45.5, কারণ সবগুলো xi মাইনাস এ এটাও 45.5, তাহলে 45.5 থেকে 45.5 বিয়োগ করলে কি 0 হয় না? তাহলে 0কে আমি যা দিয়ে ভাগ দেবো 0ই তো হবে, এই জন্য এটা হচ্ছে 0। এবার আসি xi এর মান হচ্ছে 35.5, 35.5 থেকে 45.5 বিয়োগ করলে কত হয়? -10 হয়। তাহলে -10কে +10 দিয়ে ভাগ করলে -1 আসতেছে না, তার মানে উপর দিকে যত যাচ্ছি মানটা তখন ঋণাত্মক মাইনাস, তাহলে উপরের দিকে মাইনাস, নিচের দিকে প্লাস। করার প্রয়োজন নাই, ডিরেক্ট খালি বসাই দিবা 0 -1 -2 -3 -4 চলে যাবে। ওকে, দেন হচ্ছে fi এবং হচ্ছে কি ui, অর্থাৎ এই ঘরের সাথে এই ঘরটা আমরা কি করব? গুণ করে দিব। -2 সাথে -8 গুণ করলে 8 দুগুণে 16, মাইনাস কত 12, 0-র মতো 0, 18কে 18 গুণ করলে 7 দুগুণ হচ্ছে কত 14, 7 দুগুণে 14, রাইট? এই হচ্ছে টোটাল আমাদের অঙ্ক। এখন যোগ যদি আমরা করি প্লাস এবং হচ্ছে মাইনাস, ধরো এখানে আসলো কত 4, এখানে 4 আসলো, তাহলে fi এবং ইউ এর মান আসলো কত 4, 3 আসুক 2 আসুক -3 আসুক যা মনে তাই আসুক, fi ইউ এর মান যা আসবে সেই মানটা আমরা এখন কি লিখবো? গড় হিসেবে বের করব। তাহলে সুতরাং গড়ের জন্য আমাদের সূত্র হবে বার x সমান এই যে সেই a প্লাস হচ্ছে সামেশন অফ fi ui ভাগ হচ্ছে n গুণ হচ্ছে কি h। এখন n বলতে সবগুলোর যোগফল, সবগুলোর যোগফলটা কত আমরা যোগ করে দেখি, 18 সাথে প্লাস যোগ করলে কত 60। তাহলে এ হচ্ছে 45.5, তাহলে 45.5 প্লাস এটার মান আসলে কত 4, এটার মান হচ্ছে আমাদের কত 60 গুণ h হচ্ছে শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40 পর্যন্ত কত 10 হবে, 21 থেকে 30 পর্যন্ত 10 হবে, যেখানে যায় না কেন। তাহলে 31 থেকে 40 10। এখন এটা বের করার একটা পদ্ধতি হচ্ছে 30 মাইনাস হচ্ছে 21 যোগ হচ্ছে 1, ওই যে সেই পরিসর বের করার সূত্র প্রয়োগ করে বের করতে পারি। অথবা 21 থেকে আমি 21 22 23 গুনবো, 22টা কিন্তু গুনলে হবে না, রাইট? তাহলে এখানে এইটা বের করার নিয়ম হচ্ছে এইটা আমি আগে করব। ক্যালকুলেটরের সাহায্যে 4 ভাগ হচ্ছে 60 গুণ 10 যোগ 45.5, 4 ভাগ হচ্ছে 60 গুণ হচ্ছে 10 যোগ হচ্ছে 45.5, কখনোই ভুল হবে না। ভাগের কাজ আগে করবা, গুণ তারপর হচ্ছে যোগ, মান কখনোই ভুল হবে না। তাহলে এটাকে আমি ভাগ করব, গুণ হচ্ছে 10 যোগ হচ্ছে 45.5, ডিরেক্ট যে মানটা আসে ওটাই আমার হচ্ছে উত্তর। আশা করি গড় নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। এবার পরের অঙ্কটা দেখতে চাই। আমরা এই সারণী থেকে এবার মধ্যক নির্ণয় করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যক। দেখতে পাচ্ছি যে সারণী যেটা আমাদের দেয়া আছে, শ্রেণীব্যাপ্তি আগের মতোই আছে, গণসংখ্যা আগের মতোই আছে, নতুন একটা ঘর দেখতে পাচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু আমাদের সৃজনশীল কতে আসতে পারে, যেটা আমরা শুরুতে দেখে আসছি। তাহলে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আগেই ছিল, নতুন একটা ঘর ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে 8-এর জন্য 8 যোগ করো 12 20 যোগ করবো হচ্ছে 15 35 যোগ করবো হচ্ছে 18 যোগ করলে কত হবে 53 যোগ করলাম তাহলে কত আসবে 60। তাহলে এন এর মান কত 60, এন এর মান আসলো কত 60। 8-এর মতো 8, 8-এর সাথে 12 যোগ 20, 20-এর সাথে 15 যোগ 35, 35-এর সাথে 18 যোগ 53 যোগ করলাম 7 60, অর্থাৎ পরপর যোগ হয়ে আসবে, কমিউলেটিভ। এই জন্য বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। সহজ না? এখন আমার এন এর মান হচ্ছে কত 60, আমাকে বের করতে হবে হচ্ছে কি মধ্যক। তাহলে লিখবো এখানে n বাই হচ্ছে 2 সমান 60 ভাগ হচ্ছে 2 সমান কত 30। তাহলে 30তম পদের মান
30তম পদের মান মধ্যক, 30 নম্বর পদের মান হচ্ছে মধ্যক। সুতরাং মধ্যক শ্রেণী, সুতরাং মধ্যক শ্রেণী আমরা 30 নম্বর পদটা খুঁজে বের করব। 30 নম্বর পদটা আমাকে এখানে খুঁজে বের করতে হবে। 8, 8-এর পর হচ্ছে 20, এরপর 35, 20-এর পরে ডিরেক্ট যেহেতু 35, তাহলে এই 35-এর মধ্যে আমাদের 30 নম্বর পদটা নিহিত আছে, রাইট? তাহলে এই 35 দেখতে পাচ্ছি কোথায়? এই শ্রেণীতে 41 থেকে তাহলে 50, এটা হবে আমাদের জন্য মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীর মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে 50, সবচেয়ে ছোট মান হচ্ছে কত? 41। তার লোয়ার ভ্যালু হচ্ছে 41, লোয়ার ভ্যালু, আর হায়ার ভ্যালু হচ্ছে কোনটা? সেটা হচ্ছে কত? 50। সুতরাং মধ্যক, তাহলে মধ্যকটা আমরা বের করবো এবার। এল প্লাস মানে লোয়ার ভ্যালু এল প্লাস এন বাই হচ্ছে 2, যেটা আমরা এটা করলাম, মাইনাস ক্যাপিটাল এফ সি গুণ হচ্ছে এইচ বাই স্মল এফ এম, স্মল এফ এম। এল মানে হচ্ছে লোয়ার ভ্যালু 41, 41 প্লাস এন বাই 2 আমাদের জন্য 30 মাইনাস এফ সি, এই সি বলতে ক মানে ক্রমযোজিত, মিল আছে কিন্তু, এফ সি ক্রমযোজিত গণসংখ্যা 41 থেকে 50, এরপরে 15, এই 35, তাহলে এই 35 এফ সি হওয়ার কথা, কিন্তু সেটা হবে না, তার আগেরটা হবে। তাহলে এফ সিটা হবে 35 না, তার আগেরটা সব সময়। তাহলে কত? 20, লিখলাম 20 গুণ এইচ, এইচ মানে শ্রেণী ব্যবধান 10, আর এফ এম, এম মিডল পয়েন্ট মাঝখানে, এই যে এফ এম ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, তার মানে 15, তার মানে হচ্ছে কত? 15। এই লাইন থেকে আমরা সবগুলো নিব, 41, 15, 35 না নিয়ে তার উপরটা নিতে হবে, জাস্ট এটাই হচ্ছে ব্যতিক্রম। এখন এখানে সেম আগের নিয়ম, 41 প্লাস মাইনাস করলে হচ্ছে 10 গুণ হচ্ছে 10 বাই হচ্ছে কত? 15, আমরা ভাগ করব 10 ভাগ হচ্ছে 15 গুণ 10 যোগ হচ্ছে কত? 41। ভাগের কাজটা ক্যালকুলেটর একবারে না করে সিঙ্গেল আমরা করতে পারি। সেটা কিরকম? প্রথমে 10 ভাগ হচ্ছে 15 গুণ হচ্ছে 10 প্লাস যদি 41 দিই, ডিরেক্ট মান চলে আসবে, কখনো ভুল হবে না, কারণ ক্যালকুলেটরে ভাগের কাজটা আগে করে। এখন তুমি কি করলে? 41 প্লাস 10 গুণ হচ্ছে 10 বাই 15, মান কিন্তু অন্যরকম আসবে, এই ভুলটা কিন্তু করা যাবে না। যদি আমি একত্রে মানটা বের করতে চাই, সেক্ষেত্রে কি করব? 10 ভাগ হচ্ছে 15, এটা আগে করব, 10 ভাগ 15 গুণ হচ্ছে 10 যোগ হচ্ছে 41, তাহলে একবারে মানটা চলে আসবে। ওকে, আমরা এবার পরের অঙ্কটা দেখতে চাই। এবার হচ্ছে প্রচুরক, রাইট? প্রচুরকের ক্ষেত্রে এটা সহজ, নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। দেখতে পাচ্ছি এখানে গণসংখ্যার সর্বাধিক 18 বার, দেখতে পাচ্ছি সর্বাধিক 18 বার আছে এই শ্রেণীর মধ্যে, 51 থেকে 60-তে, তাহলে এই শ্রেণীতে সবচেয়ে বেশি আছে, তাহলে এই শ্রেণীতেই সবচেয়ে বেশি গণসংখ্যা। প্রচুরক মানে প্রচুর, সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে প্রচুরক। তাহলে সবচেয়ে বেশি আছে কত? 18 বার, তাহলে এই শ্রেণীটা হবে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর মধ্যে সবচেয়ে ছোট মান, লোয়ার ভ্যালু হচ্ছে 51, তাহলে এল হচ্ছে 51, এবং সবচেয়ে বড় মানটা হচ্ছে কত? 60। ওকে, তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্র এল প্লাস হচ্ছে উপরে F1, নিচে F1 প্লাস হচ্ছে F2 গুণ হচ্ছে সে আগের মতো এইচ। এখন এল বলতে আমরা লোয়ার ভ্যালু 51 প্লাস হচ্ছে F1, F1 হচ্ছে এই 18 থেকে আগেরটা বাদ দিলে, 18 থেকে যদি 15 বাদ দেই, 18 থেকে যদি আমি এইটা বাদ দিই, তাহলে আমার জন্য F1, তাহলে F1 হচ্ছে আমার জন্য 3, উপর লিখলাম 3, নিচেও 3 প্লাস এই 18 থেকে 7 বাদ দেই, তাহলে আমাদের 11, এইটা হবে আমার কাছে হচ্ছে F2। তার মানে 18 থেকে আগেরটা বাদ দিলাম, প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা, সেই গণসংখ্যা থেকে আগেরটা বাদ দিলে F1, পরেরটা বাদ দিলে F2। এখন যদি এইখানে হতো তাহলে পরে বাদ দিতাম 0, এখন যদি এইখানে হতো তাহলে আগে বাদ দিতাম কি 0, এরকম। ওকে, তাহলে এখানে গুণ হচ্ছে এইচ, শ্রেণী ব্যবধান দেখতে পাচ্ছি কত? শ্রেণী ব্যাপ্তি এটা হচ্ছে 10, সেম আগের নিয়ম, এইটা আমরা আগে যোগ করে ফেলবো, যোগ করার ফলে যে মানটা আসবে, তাহলে দেখতে পাচ্ছি এল হচ্ছে 51 প্লাস উপর হচ্ছে 3 আর নিচে হচ্ছে 14 গুণ হচ্ছে 10। সেম আগের অবস্থায় তোমরা মনে রাখবা,
আগে ভাগ করব, গুণ করব, দেন যোগ করব, মান কখনো ভুল হবে না। বুঝতে পারছো আশা করি। পরের অঙ্কটা আমরা চলে যাচ্ছি। নিচের সারণী থেকে অজীব রেখা সবচেয়ে ইম্পর্টেন্ট। অজীব রেখা, অজীব রেখার ক্ষেত্রে আমাদের কোশ্চেন দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি লিখেছি, গণসংখ্যা লিখেছি, কিন্তু দুইটা নতুন ঘর দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে অজীব রেখা অঙ্কন করার ক্ষেত্রে এই দুটো জিনিস নতুন লাগতেছে। একটা হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমি কিভাবে বের করব? অজীব রেখা বের করার ক্ষেত্রে একরকম, আবার আয়তলেখের ক্ষেত্রে আর এক রকম, দুই রকম। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দুই ভাবে বের করতে হবে। একটা হচ্ছে অজীব রেখার ক্ষেত্রে একরকম, আয়তলেখের ক্ষেত্রে কিন্তু আর এক রকম, মাথায় রাখতে হবে। দেখো 51 থেকে হচ্ছে কত 30, এরপরে 31 থেকে হচ্ছে 40, এখানে সবচেয়ে বড় মান কত 30, এখানে সবচেয়ে বড় মানটা হচ্ছে 30। তাহলে এই বড় মানগুলো ধরে এই পাশের মানগুলো দিয়ে আমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে। এই পাশের 70, 60, 50, 40, 30, তাহলে তারাই কত হয় 20। তাহলে এই 20 থেকে শুরু হবে। তাহলে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে হচ্ছে 70। আশা করি বুঝতে পারছো। সবসময় এই পাশের মানগুলো দিয়ে হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই পাশে যে মানগুলো থাকবে সেই মানগুলো দিয়েই। আবার দেখাচ্ছি 70, 60, 50, 40, 30, তাহলে আগে কত হয় 20, তাহলে 20 থেকে শুরু, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, হয়ে গেল গণসংখ্যা আগের মতোই। আর ক্রমযোজিত গণসংখ্যা আমার মনে হয় তোমরা জানো, আগের অঙ্কটা আমরা করে আসলাম। সেটা কিভাবে? 8-এর মতো 8, 12 যোগ করলে 20, যোগ করলে 35, 8 যোগ করলে 53, 7 যোগ করলে 60, আমাদের হয়ে গেল ক্রমযোজিত গণসংখ্যা। এখন এই ক্রমযোজিত গণসংখ্যা আমি করব হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর এইটা করব আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এটা হবে ছক কাগজে এক্স অক্ষ আর ওইটা হবে কি ওয়াই অক্ষ, রাইট? একটু দেখি আমরা আসি। দেখো শুরু করেছি তাহলে আমরা কি থেকে 20 থেকে 20 থেকে 20, 30, 40, 50, 60, 70 শুরু করেছি, লিখে দিয়েছি। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা, ওই যে বড় মানটা আমরা শুরু করেছিলাম মনে আছে, ডান পাশের মানগুলো দিয়ে 20, 30, 40, 50 এটা দিয়ে, তাহলে শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। পূর্ববর্তী সংখ্যাগুলো বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে, লেখার দরকার নাই, লেখা রাখবেন এখন আর। দুই ঘরকে এক এক ধরি এরকম লেখার প্রয়োজন নেই, যতটুকু আছে ওটা দিয়েই করে ফেলো, ছোট হোক প্রবলেম নাই। আচ্ছা পরের কোশ্চেন আমরা দেখতে চাই। এবার হচ্ছে আমাদের কি বহুভুজ, গণসংখ্যা বহুভুজ। আমাদের প্রশ্ন আছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি লিখলাম, গণসংখ্যা, গণসংখ্যা লিখলাম, মাঝখানে একটা নতুন ঘর দেখতে পাচ্ছি, শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু। মধ্যবিন্দু আমরা প্রথম অঙ্কে দেখলাম 31 আর 40 যোগ করলে কত, 2 দিয়ে ভাগ করলে 35.5, 41 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 45.5, সেম ভাবে পরেরটা 55.5, 65.5, 75.5, এরপরে 85.5। এইটা হচ্ছে আমাদের বেসিক, এটা হচ্ছে আমাদের বেসিক। এখন প্রশ্ন হচ্ছে এইটার পরের ঘরটা কত হবে 95.5, এটার আগের ঘরটা কত হবে 25.5। এই দুটো মান মনে রাখতে হবে, বলে আমাকে আগের ঘর এবং পরের ঘরটা মনে রাখতে হবে। কার ক্ষেত্রে? গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে। তাহলে লাস্টেরটা এবং এখানে প্রথমটা কেন, এই দেখো শুরু হয়েছে 31 থেকে, 31 থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে 90 থেকে, এই জন্য দুটো ঘরকে আমাকে রাখতে হবে, পরেরটা এবং আগেরটা। খেয়াল করে দেখো 85-এর পরে 95 আর 35-এর তাহলে আগে কত হবে 25, ঠিক আছে? এই দুটো মান দিয়ে আমরা শুরু করব। এই মানটা হবে আমার এক্স অক্ষ আর এই মানটা আমার ওয়াই অক্ষ। তাহলে শ্রেণীর মধ্যমান এটা হবে আমার জন্য এক্স অক্ষ, আর গণসংখ্যাটা তো গণসংখ্যার মতোই আসবে, সেটা ওয়াই অক্ষ। লিখে দিয়েছে দেখো, এই যে সেই 25.5 এবং এই যে 95.5 আর যা আছে তাই, সহজ না? দেখো
ওই সেই 25.5 এবং লাস্ট হচ্ছে কত 95.5। এখানে লিখেছি ছক্কাগজের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক্স অক্ষ বরাবর এই শ্রেণীর মধ্যমান ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। সহজ না? চিন্তা করে দেখো। এরপর যেন আর ভুলটা না হয়। পরের অঙ্ক আমরা দেখি আয়তলেখ। এটা না করলেও হয়, তারপরেও কি আর করা তোমাদের ক্ষেত্রে। এইখানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর ওইখানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার মধ্যে পার্থক্য কি ছিল? ওইখানে আমরা এই পাশেরটা ধরে করেছিলাম, কিন্তু এখানে আমরা এই পাশেরটা ধরে করব। কিরকম? 41কে আমরা 0.5 কমাই দিব আর এদিকে 0.5 বাড়াই দিব। তাহলে এখান থেকে 0.5 যদি মাইনাস করে দেই আর এখানে যদি 0.5 প্লাস করে দিই, সেম একই কথা। দেখো এখান থেকে 0.5 মাইনাস করলে 40.5, 45.5, 45.5, 50.5, সেম ভাবে সবগুলো হয়ে গেছে। এই মানগুলো আমি লিখবো হচ্ছে কি অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। আর এই মানগুলোকে লিখবো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটাই তো পার্থক্য। তার মানে এইখানের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওইখানের অজীব রেখার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা একরকম না, একটু ভিন্ন আছে। এখানে আমি 0.5 কমাই দিচ্ছি আর বাড়াই দিচ্ছি, আর ওইখানে আমি কিন্তু উচ্চ সীমা ধরে করেছিলাম, এই পাশের গুলো ধরে আমি করেছিলাম। মনে করে দেখো, এই পার্থক্যটা মনে রাখলে আর কখনোই ভুল হবে না। সেম ভাবে দেখো, এই সেইটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 0.5 দিয়ে ওই লাস্ট পর্যন্ত চলে গেছে। এখন ডট গুলো কিভাবে বসাইছি সেটা কি বলতে হবে? মনে হয় না, জাস্ট দেখে দেখে বসাই দেবো। সেম লেখাটাই লিখে দিয়েছে, সবগুলোর ক্ষেত্রে লেখাটা কিরকম। এই লেখার জন্য আলাদা খুব একটা মার্কস দিয়ে কাটবে তা কিন্তু না, খালি মূল টপিকটুকু লিখে দিলেই হলো। কি লিখছি দেখো, ছক্কাগজের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক্স অক্ষ বরাবর এখন হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। আমাদের বেসিক কিন্তু সবগুলো অঙ্ক শেষ, সবগুলো অঙ্ক শেষ। চিন্তা করে দেখো, আমাদের আর কোনো অঙ্ক নেই এই অধ্যায়ে। আমরা খুব ভালো মতো করে যে কোনো সৃজনশীলের ক বলো, সৃজনশীলের সংক্ষিপ্ত প্রশ্ন বলো, ইভেন এমসিকিউ আমাদের অনেক ক্ষেত্রে সলভ হয়ে যাবে। আমার মনে হয় না এখন থেকে তোমরা আর কখনো পরিসংখ্যানে ভুল করবে। আমরা এই অধ্যায়ে আরো কিছু অঙ্ক করতে চাই। এখানে যে অঙ্কগুলো, এই অঙ্কটা আমি সলিউশন করেই দিয়েছি। বাকি যে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক একটা স্ক্রিনশট রাখো। এখন থেকে এই 5টা অঙ্ক সলিউশন করবে, এই 5টা অঙ্ক সলিউশন করবে। ইনশাল্লাহ পরিসংখ্যানে তোমার 100% নাম্বার চলে আসবে, কখনোই ভুল হবে না। 5 দিনে বলেছিলাম গণিত কমপ্লিট করে দিব, আজকে শেষ হয়ে গেল। যারা এখন পর্যন্ত বাকি 4টা ক্লাস দেখনি অবশ্যই দেখে নেবে, এক্সাম হলে গিয়ে তুমি ডমিনেট করতে পারবে। জাস্ট এই 5টি ক্লাস দেখো, 5টা ক্লাস কিন্তু 5 ঘন্টাও হবে না, তার কম হবে। আমি কিন্তু একটা অঙ্ক করার পরে মোবাইল হাতে নিয়ে কারা কারা কমেন্টস করলো এগুলো দেখে টাইম কিল করিনি। একদম ফোকাস, অন ফোকাস এক্সাম, নাথিং এলস। প্রিয় শিক্ষার্থী, তুমি চাইলে এখন আমাদের কোর্সে এনরোল করতে পারো। মাত্র 5টা ক্লাস, ইভেন আমি ত্রিকোণমিতির ক্লাসটাও করে দিয়েছি, তুমি চাইলে সেই ক্লাসটাও দেখে নিতে পারো। আমাদের কোর্সে মাত্র 32টা সিকিউ, এমসিকিউ হচ্ছে 199টা এবং এসকিউ তো 50টা, তোমরা জানোই। এটা দিয়েছি। আমাদের ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ www.rajuacademy.com, এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে লিখবে হ্যাঁ স্যার আমি ম্যাথ কোর্সটা নিতে চাই। তুমি ক্লাস 9 হও, কোনো প্রবলেম নাই। ক্লাস 9 হলে মাত্র 15 দিনে গণিত কমপ্লিট, ক্লাস 10 হলে 15 দিনে গণিত কমপ্লিট। আর যারা এসএসসি 26 তাদের জন্য মাত্র 5 দিন, শেষ, নাথিং এলস। পরীক্ষায় তুমি ডমিনেট করবে ইনশাল্লাহ। অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।